মিল্লাত কামিল মাদ্রাসা। আমি যে জিনিসটা প্রথমেই জানতে চাইবো, আমরা জানি যে এই যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা দুইজনই আসলে গুলিবিদ্ধ হয়েছেন এবং আপনারা খুব বাজেভাবেই আহত হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে জানতে চাইবো এই দিনটি কবে ছিল এবং আব্দুল্লাহ মিনহাজের কাছে যাব, আমি আপনার অভিজ্ঞতা একটু শুনতে। আমি মূলত গুলিবিদ্ধ হয়ে 18 তারিখে রাবার বুলেট একটা মারাত্মকভাবে অ্যাটাক করে আমার ডান চোখে, ইভেন আরো কয়েকটা পেটে এবং পায়ে উড়তে লাগে। তো সেই জায়গা থেকে ওই গল্পটা শেয়ার করছি এই জন্য যে স্বাধীনতা পরবর্তী পরিস্থিতিতে বেশ একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে যে এটা আমাদের কন্ট্রিবিউশন। তো এই জায়গা থেকে আবার অভিজ্ঞতা যেটা বলে আমি সেই জায়গাটা একটু রিলেট করার চেষ্টা করছি যে 18 তারিখে যখন আমার চোখে রাবার বুলেট লাগে, আমি সেখানে আমাদের মেডিকেল পড়াশোনা করে অধ্যয়নরত এরকম একটা গ্রুপকে দেখতে পাই। অনেক বোনেরা ছিলেন, ভাইয়েরা ছিলেন। বোনেরা পরামর্শ দিলেন যে ভাই আপনার চোখে মনে হচ্ছে মারাত্মক অ্যাটাক হয়েছে, আপনি দ্রুত হাসপাতালে ট্রিটমেন্ট নেন। আসলে আবেগটা তখন এত বেশি কাজ করছিল, মনে হচ্ছে যে আমার এক চোখ তো ভালো, আমি এখন আপাতত হাসপাতালে না গেলেও হচ্ছে। কিছুক্ষণ পরে পেইনটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো উত্তরা আধুনিক হাসপাতাল, আমার স্পটটা ছিল উত্তরা বিএনএস, যেখানে যে কয়টা জায়গায় বড় মেসাকার হয়েছে ওর মধ্যে অন্যতম একটা স্পট উত্তরা বিএনএস। তো সেখানে আমি হাসপাতালে গিয়েছি, ট্রিটমেন্ট নিয়েছি। অনেক স্বেচ্ছাসেবক ভাইরা সেখানে ছিলেন, আমাদের শিক্ষার্থীরাই। তো সেখানে ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে, আমার চোখের অপারেশন সাকসেসফুলি শেষ করেছে। আমি ডাক্তারকে খুব জিজ্ঞাসা করলাম যে আমি তো আসলে ফিনান্সিয়ালি খুব বেশি প্রস্তুতি নিয়ে আসি নাই, কত টাকা না জানি ওনাকে অনার করতে হয়। তো সেই জায়গা থেকে ডাক্তার বলল, বাবা আমাকে টাকার কথা বলে তুমি লজ্জা দিও না, কারণ এটা তো আসলে তোমরা দেশের জন্য করেছো। তো সেই জায়গা থেকে আমরা যে নামতে পারছি না সেই ব্যর্থতা আমরা দায়ী কার উপরে দিব। নিচে আসলাম, আমার চোখে তখন এক চোখ ব্যান্ডেজ করা। নিচে তখন মেডিকেলে যে ফার্মেসি ছিল সেখানে ওষুধটা পাইনি। অপরিচিত একজনকে সামনে পেলাম, ভাইয়া এই ওষুধগুলো কোথায় পাওয়া যাবে, আমাকে একটু হেল্প করতে পারবেন? জাস্ট আমাকে ইনফরমেশন দিলাম, আমি তো এক চোখে হাঁটতে পারছি। উনি ডিরেক্ট যেটা করলেন, আমার কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে উনি নিজে ওষুধগুলো কিনে নিয়ে আসলেন। তো আমি তো ভেবেছি যে ওষুধ যত টাকাই যাক, মিনিমাম কিছু টাকা তো আমার কাছে আছে, যেহেতু ডাক্তারের বড় খরচটা আমার কাছ থেকে যায়নি, আমি মেডিসিনের কস্ট হয়তো বেয়ার করতে পারবো। ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি যে টাকা কত খরচ হয়েছে। সেই জায়গায় উনিও কিন্তু আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না। টোটালি আননোন একজন ভাই, শিক্ষার্থী ভাই, সে আদৌ আমি জানি না সেই ভাইটাকে, আমি তার নামটাও পর্যন্ত জিজ্ঞাসা করার সুযোগ পাইনি। সে টোটাল মেডিসিনগুলো কিনে দিয়েছে এবং একটা টাকা আমার কাছে নেয়নি। আমি অনেক জোরাজুরি করেছি, তারপরও নেয়নি। এবং সবচেয়ে ইমোশনাল স্টেজ আমি যখন ওই মেডিসিনগুলো নিয়েছি তখন আমার ভিতরে উৎকণ্ঠা কাজ করছে যে আমার তামিমের মিল্লাত টঙ্গী থেকে নিয়মিত প্রচুর হাজার হাজার ছাত্র অংশগ্রহণ করেছে। আমাদের তামিমের মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে রানিং স্টুডেন্ট আছে প্রায় 13,000 প্লাস। তাদেরকে আমরা বিভিন্নভাবে গ্রুপে গ্রুপে ভাগ করে আমরা উত্তরা বিএনএসে চলে আসতাম, এখানে অংশগ্রহণ করতাম। আমার ভিতরে খুব উৎকণ্ঠা কাজ করছে, যেহেতু আমি তামিমের মিল্লাতের একজন সিনিয়র ছাত্র, জুনিয়রদের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে। তো তারা কেমন আছে, আমি মেডিকেলে বসে আসলে আমার ভিতরে সেই সিরিয়াসনেসটুকু কাজ করছিল যে আমি এখানে মেডিকেলে বসে থাকার তো প্রয়োজন নেই, আমি তো এক চোখ তো আমার ভালো আছে। ওইখানে ঘন্টাখানিক রেস্ট নিয়ে আমি আবারও যখন রিক্সা করে উত্তরা বিএনএসে আসতেছি উত্তরা আধুনিক হাসপাতাল থেকে, তখন খুবই ইমোশনাল স্টেজ হচ্ছে যে এক আখের রস বিক্রেতা সে আমার রিক্সা আটকিয়ে দাঁড়াইছে যে মামা আমার এখান থেকে আখের রস খেয়ে যেতে হবে। হাউ ইজ ইট পসিবল যে একজন আখের রস বিক্রেতা সে বলছে যে আমার এখান থেকে আখের রস খেয়ে যেতে হবে। সে দেখে বুঝেছে যে আমি সিরিয়াসলি অনডিট হয়েছি এখানে আজকে আন্দোলনে এসে। এটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা রাজনৈতিক পরিচয়ে এটাকে ব্যবহার করতে চাচ্ছেন, যারা বলছেন আমাদের আহত এত, শহীদ এত, আমার যথেষ্ট কষ্ট হয়, লজ্জা হয় যে এই জায়গাটা যে আপনারা পুরো জাতিটাকে কেন ধারণ করতে পারছেন না, কেন নির্দিষ্ট একটা সংখ্যাকে বলছেন যে এই সংখ্যাটা আমাদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত। আমরা তো এখানে পুরো জাতিকে ধারণ করে আন্দোলনে অংশগ্রহণ করেছি। ইভেন সেই আখের রস বিক্রেতার রাজনৈতিক পরিচয় কি, আমাকে যে মেডিসিন কিনে দিল তার রাজনৈতিক পরিচয় কি, যে আমাকে ডাক্তার আমাকে ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে, আমাকে কতজন এসে জড়িয়ে ধরেছে, কান্না করেছে, আমাকে 200-500 টাকা ভাই আপনার অর্থনৈতিক অসচ্ছলতার জন্য আমি দিচ্ছি তা না, আমি আপনার সাথে অংশগ্রহণ করে মানসিক তৃপ্তি নিতে চাই। তার রাজনৈতিক পরিচয় কি, সে আমাকে চিনে, আমি তাকে চিনি না। এটা পুরো নেশন, আমরা সবাইকে ধারণ করে ফেসিবাদকে মুক্ত করার জন্য, মানুষের মৌলিক মানবিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলনে অংশগ্রহণ। কবে থেকে আপনাদের আন্দোলনে সম্পৃক্ততা তৈরি হয়েছিল, কবে থেকে শুরু করেছিলেন আপনারা? আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024, যেটাকে আমরা
জুলাইয়ের বিপ্লব বলে অবহিত করি। এই আন্দোলন যখন শুরু হয়, একদম শুরু থেকে তামিম মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদের ভাইরা সর্বক্ষণিক ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আন্দোলনকে কিভাবে ফলপ্রসূ করা যায়। দেখা যাচ্ছে আমি যখন বাসায় পরীক্ষা দিয়ে বাসায় আসি, নামাজটা পড়ে জাস্ট ফাইলটা রাখার পরে যখন মেসেজ দেখছি ভাইরা নির্দেশ দিচ্ছে, আমরা তখন আমাদের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাইদের সাথে আমরা প্রথমে তাদের সাথে এঙ্গেজ হয়ে আন্দোলনকে আমরা অংশগ্রহণ করব। তারপর সেখান থেকে আমরা প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাইদের সাথে সম্পৃক্ত হই, সেখানে আমরা আন্দোলন করি। আমরা জানি 5 তারিখের এই অগাস্টের 5 তারিখের পর যখন স্বাধীনতা লাভ হয়ে গিয়েছিল, তারপরও কিন্তু যাত্রাবাড়িতে এই পুলিশ, তৎকালীন শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ, তারা যে অবারিত গুলি করছে, যে কটা গুলি বের হয়েছে বন্দুক থেকে, সেই কজন মানুষ মারা গেছে যাত্রাবাড়িতে। সেই জায়গায় আমাদের কুতুবখালী, কাজলা, শনিয়াকড়া, এই জায়গাগুলোতে মূলত আমরা তামিম মিল্লাত কামিল মাদ্রাসা, তারপর যাত্রাবাড়ি কওমি বড় মাদ্রাসা, এদিকে দারুন নাসিরদের কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা আমরা সেখানে সদস্যরূপে অংশগ্রহণ করি। স্বাভাবিকভাবে যখনই কোনো কিছু মানে এই ধরনের গণ অভ্যুত্থান বা এই ধরনের কিছু হয়, সবাই কিন্তু একটা ট্যাগলাইন ব্যবহার করেছিল যে সবাই ছাত্র জনতা, একটা গণ অভ্যুত্থান, কিন্তু এখন এসে তারা হয়তো ব্যবহার করছেন। এই প্রেক্ষাপটে আপনারা আসলে কি কি ধরনের প্রোপাগান্ডার শিকার হয়েছেন? প্রপাগান্ডার পয়েন্টে যদি একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে বিশেষ করে আমরা তামিম মিল্লাত টঙ্গী যে ক্যাম্পাস, সেখানে সরাসরি প্রশাসনিকভাবে এসে আমাদের যে 2টা গেট আছে আমাদের, সেখানে একটা গেট টোটালি ইটের দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে। কেন? তারা এটা বলার চেষ্টা করেছে এটা জামাত শিবিরের আন্দোলন। এটা একটা প্রপাগান্ডা ছিল বড়সড়। আর পুরো আন্দোলনটা তো আসলে তুঙ্গে উঠেছে বা এটা সফলতার মুখ দেখেছে এই প্রপাগান্ডার কারণেই। যে যখন প্রধানমন্ত্রী নিজের চেয়ারে বসে বলল এটা রাজাকারদের, মানে রাজাকার বলে অভিহিত করলো, এটাও তো একটা প্রপাগান্ডাই ছিল। তো মূলত আসলে প্রপাগান্ডা তো পুরো 16 বছর তারা এই প্রপাগান্ডা দিয়ে একটা নির্দিষ্ট দলের পরিচয় দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে, তারা ডোমিনেট করার চেষ্টা করেছে জাতিকে। তো সেই প্রপাগান্ডা তো আসলে আমাদেরকে স্বাভাবিকভাবে বলেছে পুলিশ কমিশনার, গাজীপুর পুলিশ কমিশনার ডিরেক্টলি বলেছে, প্রিন্সিপাল আমাদের যিনি তামিম মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসে যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন, ওনাকে ডিরেক্টলি এসে বলছে যে এখনো কেন প্রিন্সিপালকে ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছেন না। ইভেন ওইখানে এসে ডেইলি 7টা 8টা 10টা গাড়ি, পুলিশের গাড়ি এসে সেখানে টহল দিয়েছে, যেন কোনোভাবেই আমরা এখান থেকে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারি। আমরা কেউ হচ্ছে আমাদের নির্দিষ্ট জায়গায় থাকতে পারিনি রাতে, দিনে সকালবেলা বের হয়ে চলে আসছি, আন্দোলন করেছি, সন্ধ্যায় গিয়ে এক এক দিন এক এক জায়গায় থেকেছে। তো সেভাবেই আসলে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। তো এই ধরনের প্রপাগান্ডা স্বাভাবিকভাবে জাতি ভালোভাবে বুঝে গেছে যে তারা প্রপাগান্ডাকে ইউজ করেছে এবং সেটা জাতি গ্রহণ করেনি। জানতে চাই আপনাদের মনোভাব, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা যখন বলি ইংরেজি কারিকুলাম, বাংলা কারিকুলাম, এবং আমরা যখন সাধারণ শিক্ষার্থী বলি বা মানুষরা যখন বলে কোথাও, তখন বলে সাধারণ শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষার্থীরা কি সাধারণ শিক্ষার্থী না? এখানে কি আপনারা কোনো বৈষম্য ফিল করেন কিনা? প্রথমত হচ্ছে এটা তো নিশ্চিতই বৈষম্য, কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে আমিও তো আন্দোলনে অংশগ্রহণ করেছি সাধারণ শিক্ষার্থী পরিচয়, তো সেখানে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কেন আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে? তো এটা তো কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে বৈষম্য অবশ্যই আছে। তবে এই বৈষম্যগুলো বিগত ফেসিবাদী সরকার জাতিকে বিভক্ত করে রাখার জন্য এটাকে ব্যবহার করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন মানুষ একটা সমান অধিকার, সবার জন্য মৌলিক মানবিক অধিকার নিশ্চিত হয়, সে ব্যাপারে যথেষ্ট কনসিয়াসনেস তাদের মধ্যে গ্রো করছে। তো সেই জায়গা থেকে আমরা খুব আশাবাদী যে এখন থেকে এই বৈষম্যগুলো খুব শীঘ্রই কেটে যাবে। আরও প্রত্যেকটা সেক্টরেই বৈষম্য ছিল, সেটা ধীরে ধীরে কেটে যাবে বলেই আমাদের কাছে মনে হয়। এবং এই জায়গাটা তৈরি হয়েছে, যেরকম আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি যে এই বিগত ফেসিবাদী সরকারই কিন্তু হচ্ছে কাওয়ালি, এটা কিন্তু একটা ইসলামিক আয়োজন, এটাও কিন্তু একটা বৈষম্যের মধ্য দিয়েই গিয়েছে। বিগত 16 বছরে কিন্তু সেটা আয়োজন করা যায়নি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলসিলা নামে একটা ব্যান্ড কাওয়ালি আয়োজন করতে গিয়েছিল, সেটা কিন্তু তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, স্টেজ যা কিছু আছে সব ভেঙে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এখন কাওয়ালি ট্রেন্ড শুরু হয়েছে। বিগত ফেসিবাদী সরকার আমাদেরকে করতে দেয়নি, এখন আমরা এটা করব। তো এইরকম ইসলামোফোবিয়া বলে যেটা ছিল, এটা কিন্তু পুরো জাতির উপর তারা ছড়িয়ে দিয়েছে। এই ইসলামোফোবিয়া থেকে আপনার লিঙ্কটা ধরে আমি বলছি, সেটা হলো যে ধরেন আমরা পোশাকের স্বাধীনতার কথা বলি, আমরা স্বাধীনতার পোশাক যদি যেটা বলা হয়, স্বাধীনতা সবার ব্যক্তি স্বাধীনতা, অবশ্যই সেখানে ব্যক্তি স্বাধীনতা, প্রত্যেকটা আমি যে প্রথমেই বলছি প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মত, প্রত্যেকটা মতাদর্শকে আমরা শ্রদ্ধাশীল এবং প্রত্যেকটা মতাদর্শকে আমরা সম্মান করি, যে যে মতের আমরা সেই মতকে শ্রদ্ধা করি, সেখানে আমরা কোনো বৈষম্য আমরা দেখব না। আমি একটু আন্দোলন পরবর্তীকালীন সময়ে আপনাদের কর্মকাণ্ড নিয়ে জানতে চাইবো অল্প করে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পুরা
ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ট্রাফিক একটা বিষয় যেটা ছিল, যে ট্রাফিক পুরো অসচল হয়ে গেছিল। সরকার চেয়েছিল যে এই সংখ্যালঘুকে নিয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের প্রার্থনালয় যেমন মন্দির, গির্জা, এগুলাকে তারা চেয়েছিল যে এখানে হামলা করে এগুলাকে আন্দোলনকে তারা যাতে অন্য ট্যাগিং দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র সহ সবাই আমরা তাদেরকে রাতভর আমরা তাদের মন্দির, গির্জাগুলো পাহারা দিয়েছি এবং আমরা দেশ সংস্কারের কাজে সবসময় আগে যখন ছিলাম এখনো আলহামদুলিল্লাহ করে যাচ্ছি।